আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ধীরে ধীরে ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো বের করতে থাকে। বিস্ফোরিত হয় তার নয়নজোড়া। এক ঝাঁক বিস্ময়ে তার চোখে মুখে। প্রথমে আয়াত বের করে একটা মাঝারি সাইজের চাইনিজ কুড়াল, এরপর একটা কালো মাস্ক, এরপর একটা কালো স্যুট। ঝট করে আয়াতের চোখের সামনে ভেসে ওঠে শপিং মলের সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা। আয়াত এক একে সবগুলো জিনিস চেক করতে থাকে। হ্যাঁ, এগুলোই তো, সেদিন তো লোকটা এগুলোই পড়েছিল। আয়াত কালো কোটটা উল্টে পাল্টে আবার দেখতে থাকে। ছোপ ছোপ রক্ত এখনো লেগে আছে, যদিও কালো কালারের জন্য তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু রক্ত শুকিয়ে গিয়ে জায়গাগুলো খসখসে হয়ে আছে। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে আসে। এগুলো ইলাফের কাছে কি করছে? তার মানে কি ইলাফি সেই লোক? না, আয়াতের বিশ্বাস হচ্ছে না কোনোভাবেই। আর ধপ করে বসে পড়ে সেখানে। ইলাফ কিছুতেই এই কাজ করতে পারে না। আর চিৎকার করে বলে ওঠে, কেন করলেন এমন ইলাফ? কেন ইলাফ? কেন কেন ঠকালেন আমাকে? আপনি কতটা বিকৃত মস্তিষ্কের ভেতর হতে পারেন? কেন কেন? আয়াত সবগুলো জিনিস আবার গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। এরপর দুর্বল পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়াতের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বিশ্বাস করেছিল ইলাফকে, ভালোবেসেছিল। তার ভালোবাসার দাম এইভাবে দিল ইলাফ, যেখানে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়, মানুষের সেবায় নিয়োজিত থাকতে চায়, মানুষের জীবন বাঁচানোর উদ্যোগ নিতে চায়। সেখানে সে কিনা এমন একজনকে বিয়ে করেছে যে অনায়াসে মানুষের জীবন নিয়ে নেয়, যার কাছে জীবনের মূল্য এক শস্য পরিমাণ ক্ষুদ্র, যে কিনা মানুষকে মানুষ মনে করে না। আয়াত কিভাবে মেনে নিবে এই কঠিন সত্যকে? আদৌ মেনে নিতে পারবে কখনো? কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসে আয়াতের অশ্রুকণা। বক্ষ পিঞ্জিরায় কেউ ক্ষত বিক্ষত দাগ এঁকে দিয়েছে, যেন দগ্ধ করে দিয়েছে তার সম্পূর্ণ অন্তর, অনামিষায় ডুবিয়ে দিয়েছে তার সকল ভালোবাসা। আয়াত খাটের সাথে পিঠ হেলিয়ে হাঁটুতে মুকুজে বসে পড়ে। ডুকরে কেঁদে ওঠে তার অন্তর। প্রিয় মানুষের দেওয়া আঘাত বুঝি এতটাই কষ্টদায়ক আর এতটাই অসহনীয় হয়, এতটাই যন্ত্রণার আগুনে উত্তপ্ত করে তুলে অন্তর। আয়াতের যন্ত্রণা হচ্ছে ভীষণ রকম যন্ত্রণা। শুনছান নিরিবিলি একটা কক্ষ, চারিদিকে বিরাজ করছে নিগারো নিস্তব্ধতা। থেকে থেকে ভেসে আসছে কারোর গঙ্গানের শব্দ। হঠাৎ চার দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে কারোর সুনিপুণ শব্দ, ঠক 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 ঠক। কেউ এগিয়ে আসছে এদিকে। গঙ্গাতে থাকা মানুষটির গঙ্গানের শব্দ কিছুটা ক্ষীণ হয়ে যায়। কান খাড়া করে শুনতে থাকে এগিয়ে আসা প্রতিধ্বনি। হঠাৎ এই ঠক ঠক শব্দটি মিরিয়মান হয়ে যায়। নিস্তব্ধতায় আবারও ছেয়ে যায় সম্পূর্ণ কক্ষ। লোকটি আবারও প্রাণপণে গঙ্গাতে শুরু করে, কিন্তু কোনো সারা শব্দ আসে না। খানিকক্ষণ পেরিয়ে যায় এভাবে। হঠাৎ একটা হলুদ টিমটিমে বাতি জ্বলে ওঠে মানুষটির মাথার উপর। স্পষ্ট হয় তার অবস্থান একটি চেয়ারের সাথে। পিছন দিকে হাত বেঁধে নিয়ে রাখা হয়েছে এই লোকটাকে। পা দুটো বেঁধে রাখা চেয়ারের খুঁটির সাথে। মুখে পুড়ে রাখা একদলা কাপড়, যার জন্য কোনোরূপ বাক্য ব্যয় করতে পারছে না লোকটি। আলো পড়তে লোকটি ছোটাছুটি শুরু করে দেয়। এপাশ ওপাশ নড়ে নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করতে থাকে। কপাল চুয়ে চুয়ে রক্ত পড়ছে তার। মাথায় আঘাত লাগায় ব্যথার চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু আগে জ্ঞান ফিরেছে তার। হঠাৎ লোকটির ওপর একটি ছায়ামূর্তি পড়ে। লোকটির সামনে তাকিয়ে চোখ রাখে ছায়ামূর্তির উপর। অমানিসায় ডুবে আছে ছায়ামূর্তিটি। পা থেকে মাথা পর্যন্ত কেবল কালো রঙে আচ্ছাদিত। একচুল পরিমাণও তাকে দেখা যাচ্ছে না। কালো স্যুট, কালো বুট, হাতে কালো গ্লাভস, মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা, শুধু কালো আর কালো। যেন লোকটি হলুদ টিমটিমে জ্যোৎস্না রাতের মাঝেও একটুকু অমাবস্যা দেখতে পাচ্ছে, যা খুবই অশুভ ইঙ্গিত দিয়েছে। তার মানে কি মৃত্যু তার দুয়ারে? শুধু মৃত্যু নয়, করুণ মৃত্যু, মর্মান্তিক এক বিবর্ষ মৃত্যু, যা তার অতি সন্নিকটে। সামনে থাকা ছায়া মূর্তিটি এগুলো লোকটার আরো কিছুটা কাছে। এতে লোকটা ছটফটেনি আরো দ্বিগুণ হয়ে যায়। ছায়া মূর্তিটি এসে একটি ইঞ্জেকশন পুশ করলো লোকটির ঘাড় বরাবর। মিনিট দুয়েক ছটফট করলো লোকটি, এরপর নিস্তেজ হয়ে এলো তার শরীর। ছায়া মূর্তিটি এগুলো তার কাছে,
খুলে দিল হাতের বাঁধন, এরপর ঝুঁকলো পায়ের কাছে, খুলে দিল সেই বাঁধনও। ধপ করে চেয়ার থেকে ফেলে দিল শরীরটিকে, এরপর এক হাত টেনে ধরে নিয়ে যেতে থাকলো লোকটার নিস্তেজ দেহ। টেনে তুলে বসিয়ে দিল লোহার চেয়ারে, এরপর আবার শক্ত করে বেঁধে দিতে থাকলো। হাত দুটো টেনে বেঁধে দিল সামনে থাকা টেবিলের উপর, এরপর লোকটির চোখে মুখে মেরে দিল এক বালতি পানি। ধরফড়িয়ে উঠল লোকটি, কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারল না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো বাঁধা অবস্থায় একটি শক্ত লোহার চেয়ারে। সামনে তাকালো লোকটি, চেয়ারের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে ছায়ামানব, এক ভয়ঙ্কর অমানিসা, যার উপস্থিতি অজান্তেই কাঁপন ধরিয়ে দিচ্ছে লোকটির শরীরে। ছায়া মূর্তিটি এগিয়ে কক্ষে সবগুলো বাতি ধরিয়ে দেয়, জলজল করে ওঠে তার অবয়। আবারও এগিয়ে এসে দাঁড়ায় লোকটির সামনে, একটানে খুলে ফেলে চোখে থাকা কালো চশমা। মাস্কের উপর থেকে জলজল করে ওঠে ছায়া মানবের গাঢ় নীল মণিজোড়া, যেটা অত্যন্ত শান্ত এবং শীতল। এই নীল চোখের গভীরতা তার উপস্থিতি থেকেও অধিক জোয়ালো আর ভয়ঙ্কর ঠেকল লোকটির কাছে। একটানে মুখের মাস্ক খুলে ফেল ইলাফ। স্পষ্ট হলো তার সুদর্শন চেহারা, অধরে লেগে আছে তার বাঁকা হাসি, যেটা সামনে থাকা লোকটির কাছেও ঠেকল ভীষণ সুদর্শন। গ্লাভস যুক্ত হাতে নিজের ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো ব্যাক ব্রাশ করে নিল ইলাফ, এরপর শীতল দৃষ্টি রাখলো সামনে থাকা লোকটির উপর। কেমন আছো মিস্টার ডিটেকটিভ নিতিন? ইলাফের রাশভারী গুরুগম্ভীর কণ্ঠে কেঁপে উঠল নিতিন। সরি, তুমি তো অনলি ডিটেকটিভ না, তোমার তো আরো একটা পরিচয় আছে, তাই না শালা বাবু? চমকে তাকায় নিতিন। এত বড় সত্য কিভাবে জানলো ইলাফ? এটা তো কেবল শেয়ারে একজন ব্যক্তি ছাড়া কেউ জানে না। নিতিন এমন বিস্ময়কর চেহারা দেখে হাসে ইলাফ। এগিয়ে গিয়ে বড় সাইজের একটা টুল বক্স বের করে টেবিলের উপর রাখে, একে একে বের করতে থাকে ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো। প্রথমে বের করে একটা বড় সাইজের চাপাতি, যা দেখে নিতিনের অন্তর আত্মা কেঁপে ওঠে। এরপর একে একে বের করতে থাকে কাটার, সুইচ ব্লেড, কাটলেস, পনিয়ার্ড, বায়োনেট, সাথে কাটিং টুল। সবগুলো টেবিলের উপর রাখে। আরও অনেক জিনিস আছে যেটা আপাতত কোনো প্রয়োজন নেই। ইলাফ টুল বক্স থেকে একটা প্লাস তুলে নেয়, এগিয়ে যায় নিতিনের বেঁধে রাখা হাতের দিকে। নিতিনকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে তুলে নেয় তার বাম হাতের সব নখগুলোকে। গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে নিতিন। নিতিনের চিৎকারে অধরে হাসি ফোটে ইলাফের, কিন্তু মজা পেল না সে। আর একটু করা যাক। এগিয়ে গিয়ে এবার ডান হাতের পাশে দাঁড়ায়, একে একে ডান হাতের সবগুলো নখ তুলে নেয় নিতিনের। এবারও নিতিন গগন বিদারী এক চিৎকার দিয়ে ওঠে। ইলাফ এবার গিয়ে চেয়ার টেনে টেবিলের উল্টো পাশে নিতিনের মুখোমুখি বসে পড়ে। দুহাতে নিজের আঙ্গুলের জয়েন্টগুলো চেক করে বলে, মরমর করে আওয়াজ করে বলে ওঠে। এরপর দুহাত পিছনে ঠেকে পায়ের উপর পা দিয়ে চেয়ারে হেলান দিয়ে তাকায় নিতিনের দিকে। বলো শালা বাবু, তোমার যত্ন কিভাবে করব? নিতিন অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সামনে থাকা পাথর মানবের দিকে। সেদিনের প্ল্যান কি ছিল? দ্রুত বলো, আমার হাতে বেশি সময় নেই। আমার আয়াতজান মানে তোমার বোন আমার জন্য অপেক্ষা করছে, জলদি বলো। তাড়া দিয়ে বলতে থাকে ইলাফ। নিতিন কয়েকটা শুকনো ঢোক গিলে। ইলাফ সব সত্যি জানে, তবুও এখন তার মুখ থেকে শুনতে চাচ্ছে, তাই মিথ্যা বলে আর কোনো লাভ নেই, বুঝতে পারছে নিতিন। সেদিন শপিং মলে আয়াতজানের পেছনে লোকটি কেন গিয়েছিল? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ইলাফ। নিতিন ক্ষীণ স্বরে আস্তে আস্তে বলতে শুরু করে, সেই দিন আমাদের প্ল্যান ছিল আয়াতকে কিডন্যাপ করার। এরপর? কঠোর কণ্ঠে শোধায় ইলাফ। নিতিন চোরের মতো এদিক সেদিক তাকাতে থাকে। ইলাফ একটা চাপাতি নিয়ে সজোরে কোপ বসায় নিতিনের ডান হাতে। সঙ্গে সঙ্গে আলগা হয়ে যায় নিতিনের 4টি আঙ্গুল। চিৎকার দিয়ে ওঠে নিতিন। যত সময় নষ্ট হবে তত কষ্ট পাবি। দাঁতে দাঁত চিপে বলে ইলাফ। নিতিন আবারও বলতে শুরু করে, এরপর আয়াতকে তুলে জঙ্গলে নিয়ে যেতাম। সেইখানে আমাদের কিছু লোক ঠিক করা ছিল, যারা আয়াতকে। আয়াতজান কি বল জলদি। নিতিন একটা শুকনো ঢুকিলে বলে, তারা আয়াতকে রেপ করতো। ফট করে চোখ বন্ধ করে নেয় ইলাফ। তার মনে হলো কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসতে চাইছে। গভীর শ্বাস নিয়ে চোখ খোলে ইলাফ, নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে, আবার বলে, তারপর? ওই লোকগুলো ছিল এক্সপার্ট রেপিস্ট,
যাদের বিরুদ্ধে ইতিমধ্যে শত শত মেয়েকে রেপ করে খুন করার অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের প্ল্যানিং আয়াতকে মেরে ফেলা ছিল না। আয়াতের বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি ছিল। ওই লোকগুলো শুধু তাকে মারাত্মকভাবে রেপ করতো, যাতে আয়াত নিজেকে চিনতে না পারে, ভেতরে ভেতরে ভেঙে গুঁড়িয়ে যায় একদম। এরপর কয়েকদিন তাকে বন্দি করে রাখতাম। আমাদের কাজ শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দিতাম। আয়াত নিজেই সুইসাইড করতো। এত বড় শখ সে সামলাতে পারতো না। এই রকম অপবিত্র আর বিধ্বস্ত শরীর নিয়ে আয়াত কখনো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারতো না। ধুকে ধুকে মরে যেত তার অন্তর। নিজেকে অচিরেই শেষ করে দিত সে। শেষের কথাটা কিছুটা ক্রোধের সুরে বলে উঠল নিতিন। এরপর আবার ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু তুমি এর কিছুই হতে দিলে না, আমাদের সম্পূর্ণ প্ল্যানে জল ঢেলে দিলে। ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের আরেকটা হাতের উপর কোপ বসে। সাথে সাথে সে হাতের আঙ্গুলগুলো ও হাত থেকে আলাদা হয়ে যায়। হো হো করে হেসে ওঠে ইলাফ। কক্ষ কাঁপিয়ে ভয়ঙ্কর শোনালো সেই হাসি। কিয়ৎকাল পরই সে হাসি আবার মিডিয়মান হয়ে গেল। চোখে মুখে ভর করলো একরাশ হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, আমি থাকতে আমার আয়াত জানের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি তুলে নেব। এরপর নিতিনের আরো কাছে কিছুটা এগিয়ে গিয়ে বলল, যেমন একটু পরে তোমার চোখটাও তুলে নেব। নিতিন কিছুটা হাসে। এরপর ক্ষীণ স্বরে বলে, আমাকে মারলে সে তোমাকেও মেরে ফেলবে। তুমি জানো না তার হাত ঠিক কতটা লম্বা। ইলাফারও শব্দ করে হেসে দিল। এরপর নিতিনের দিকে কিছুটা ঝুঁকে গেল। ধীর কণ্ঠে বলে ওঠে, তোমার সেই আইডলকে আমার খুব ভালো করে চেনা আছে শালাবাবু। তাকে আরো কিছুটা সুযোগ দিচ্ছি, মৃত্যুর আগে নিজের যাবতীয় ইচ্ছা পূরণ করে নেওয়ার। ইলাফ এগিয়ে গিয়ে একটা খালি সিরিঞ্জ হাতে নেয়। এরপর ছোট একটা কাচের বোতল থেকে তরল পদার্থ পূর্ণ করতে থাকে সিরিঞ্জে। পূর্ণ সিরিঞ্জ হাতে নিয়ে ইলাফ নিতিনের ঘাড়ের কাছে দাঁড়ায়। সিরিঞ্জ নাড়তে নাড়তে বলে ওঠে, আয়াত তোমাকে কত ভালো বন্ধু মনে করতো, আর তুমি বন্ধু হয়ে বন্ধুর পেছনে সাপের মতো ছোবল মারলে। এরপর নিজের হাতে সিরিঞ্জের দিকে ইশারা করে বলে ওঠে, জানো তো আমার হাতে এটা কি? ও তুমি কি করে জানবে? আমি বলে দিচ্ছি, এটা হলো ব্ল্যাক মাম্বা ভেনম। সুদূর বিদেশ থেকে আনিয়েছি শুধু তোমাকে মারার জন্য শালাবাবু। এরপর কিছুটা হাসলো ইলাফ। এক হাতের আঙ্গুল দ্বারা নিজের কপাল স্লাইড করতে করতে বলে ওঠে, তুমি যেহেতু সাপের মতো ছবল মেরেছ, তাই তোমার সাথে সাপের বিষটাই অত্যাধিক ভালো বানায়, কি বলো? নিতিন করুণ চোখে চাই ইলাফের দিকে। ইলাফ এগিয়ে গিয়ে ইঞ্জেকশন পুশ করে নিতিনের ঘাড় বরাবর। চিনচিনে ব্যথা অনুভূত হয় অত্র জায়গায়। সাথে সাথে তার ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র অঙ্গে। ভীষণ পীড়া অনুভব হয় তার। নিতিনের মনে হলো তার শরীরের ভিতর কিছু একটা খুবলে খুবলে খাচ্ছে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ। ইলাফ সোজা হয়ে দাঁড়ায়। এখনো তোমার হাতে আরো 30 মিনিট সময় আছে। এই 30 মিনিট তোমাকে আরো একটু কষ্ট দেওয়া যাক, কি বলো? ইলাপ মনে মনে ভাবে, সেদিন আমি না থাকলে না জানি আমার আয়াতজানে কি হতো। ভাবতেই গা শিউরে উঠছে তার। তার আয়াতজানের কিছু হতে দিবে না সে, কখনো না। এরপর ইলাফ এগিয়ে গিয়ে একটি কাটার হাতে তুলে নেয়। কাটারটি রাখে নিতিনের ডান বাহু বরাবর উপরের অংশে। এরপর থেকে লম্বা করে এক টান মারে নিচের দিকে। ব্যাগের চেনের মতো খুলে যায় নিতিনের হাতের পেশির মাংস। গড়গড় করে রক্তের ধারা পড়তে থাকে সেখান থেকে। অপর হাতেও সেম কাজটাই করে। নিতিন গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। একে তার শরীরের ভিতর জ্বালাময় বিষ, তার সাথে মাংস এভাবে ছিঁড়ে ফেলছে ইলাফ। ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। চিৎকার দিয়ে কাঁদছে সে, বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ইলাফের কোনো কথাই কানে যাচ্ছে না। নিতিনের শরীর রক্তে ভিজে যায়। ইলাফ এবার একটি চাইনিজ কোরাল হাতে তুলে নেয়। সজরে কোপ বসে নিতিনের বাহুতে। সাথে সাথে একটা হাত খুলে পড়ে আসে। বেঁধে রাখা হাতটি ঝুলে থাকে নিতিনের সামনে। নিতিন চিৎকার দিতে যাবে, তার কি ইলাফ একতলা কাপড় নিতিনের মুখে দিয়ে দেয়। আমার আয়াত যেন নিশ্চয়ই এমন ভাবে ছটফট করতো, আর ওরা শকুনের মতো খুঁড়ে খুঁড়ে খেত আমার কলিজাকে। ইলাপ এগিয়ে অপর হাতটাও একইভাবে কেটে ফেলে। মুখে কাপড় থাকে আর চিৎকার দিতে পারে না নিতিন, শুধু গঙ্গাতে থাকে, ছটফট করতে থাকে তার প্রাণ বাঁচাতে। ইলাপ আবার এগিয়ে আরেকটা সিঞ্জ হাতে নেয়। নিতিন এর পাশে দাঁড়ায়। এটাও সাপের বিষ জানো তো শালাবাবু, এটা হলো নিউরোটক্সিন। নিউরোটক্সিন,
এটা অত্যাধিক বিপজ্জনক বিষ যা ডায়াফ্রেমের পেশি বন্ধ করে দিতে পারে, যাতে একজন মানুষের দম বন্ধ হয়ে যায় আর নিঃশ্বাস নিতে অক্ষম হয়, আর এতে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। ইলাপ এই ইনজেকশনটি পুশ করে অপর পাশের ঘাড়ে। মিনিট দুয়েকের মাথায় নিথিনের ছটফটানি আরও বেড়ে যায়। শ্বাসরোধ হয়ে আসে তার। হৃদযন্ত্রের কর্মক্ষমতা অচল হয়ে পড়তে শুরু করে। হ্রাস পাতে থাকে নিঃশ্বাসের গতি। ইলাফ এবার মুখে থাকা কাপড়টা খুলে দেয়। সে শুনতে চায় এই মর্মবেদনার চিৎকার, অনুভব করতে চায় তার আজান কতটা না কষ্ট পেত। এবার সে একটা স্ক্রু ড্রাইভার হাতে তুলে নেয়। ইলাপ সজোরে স্ক্রু ড্রাইভারটি ঢুকিয়ে দেয় নিতিনের একটা চোখে, টেনে বের করে নিয়ে আসে তার চোখ, সাথে সাথে আবার ঢুকিয়ে দেয় তার আরেকটা চোখে। এটাকেও বের করে নিয়ে আসে আগের মতোই। চিৎকার করতে থাকে নিতিন। চিৎকার করতে করতেই বলে ওঠে, আমাকে মেরে ফেলো, মৃত্যু দাও আমাকে, দয়া করে আমাকে মেরে ফেলো, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। ইলাপ হাসে। অট্ট হাসিতে ফেটে পড়ে সে। কতটা যন্ত্রণা হলে একজন মানুষ বাঁচার থেকে মৃত্যু বেশি কামনা করে, এ যন্ত্রণায় দেখতে চেয়েছিল সে। হাসি থামিয়ে হিংস্র কণ্ঠে বলে ওঠে, ছটফট করতে থাকে নিতিন। তার অন্তিম সময় চলে এসেছে। চিৎকার ক্ষীণ হয়ে আসছে, শরীর নিস্তেজ হয়ে আসছে। ধীরে ধীরে হেলে পড়ে সে। অসাড় হয়ে পড়ে তার দেহ। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সকল ছটফটানি। নিতিনের সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ে সমস্ত কক্ষ। ইলাপের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ইলাপ বিড়বিড় করে বলে ওঠে, আমার আয়াত জান, আমার কলিজা, মেরে ফেলবো সবাইকে। এরপর জোরে চিৎকার করে বলে ওঠে, সবাইকে মেরে ফেলবো, কেউ বেঁচে থাকবে না। নিতিন বেছে নেই। তার দেহ থেকে প্রাণ পাখিটা আরও আগেই উড়াল দিয়েছে। ইলাফ এগিয়ে গিয়ে নিতিনের নিস্তেজ দেহের সকল বাঁধন খুলে দেয়, টেনে নিয়ে রাখে বুচার টেবিলের উপর। শুরু করে দেয় তার অভিজ্ঞ কাটাকুটির কাজ। প্রথমে একটা বিলেট নিয়ে নিতিনের উন্মুক্ত শরীরে বসায়। আঁকিবেঁকি শুরু করে দেয় সেখানে। মনের খাস মিটিয়ে আঁকা শেষ করে। এরপর একটি নাইফ নিয়ে গরুর মতো নিতিনের পুরো শরীরের চামড়া আলাদা করে নেয়। এই চামড়ার তৈরি স্পেশাল হ্যান্ডব্যাগ গিফট করবে সে তার আয়াত জানকে। তারপর চামড়াটার এক পাশে প্যাকেট করে রেখে শুরু করে দেয় মাংস কাটার কাজ। শরীরের সবগুলো মাংস কাটা শেষ হলে সেগুলোকে প্যাকেট করে রাখে কাক শকুনকে বিলিয়ে দেওয়ার জন্য। শরীরের প্রতিটি অঙ্গ কুচি কুচি করে কেটে ফেলে। এরপর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অবশিষ্ট মাংসগুলোকে গলিয়ে ফেলে। সম্পূর্ণ হাড়গুলোকে আলাদা করে একটা গুঁড়া করার যন্ত্রে রাখে। যখন সেগুলো গুঁড়ো হয়ে বালির মতো হয়ে যায় তখন সেগুলো আবার আলাদা প্যাকেট করে রাখে। সেন্ট পেইন্টিংয়ের এক ধরনের বিশেষ পেইন্টিং যেগুলো বালি দিয়ে তৈরি করা হয়। নিতিনের হাড়ের গুঁড়ো দিয়েও ইলাপ স্পেশালভাবে সেন্ট পেইন্টিং তৈরি করাবে। যদিও এগুলো তখন সেন্ট পেইন্টিং না হয়ে বোন পেইন্টিং হয়ে যাবে। তার আয়োজনের কাপল ছবি পেইন্টিং করাবে। দেখতে নিশ্চয়ই ভীষণ ইউনিক হবে। তার আয়োজনও দেখে হয়তো অনেক খুশি হবে। সবগুলোই অনেক সময় সাপেক্ষ কাজ। ইলাপের এসব কাজ করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। এতক্ষণ পর ইলাফ নিজের মোবাইলটা হাতে নেয়। জল জল করে ভেসে ওঠে আয়াতের সকালে দেওয়া সেই মেসেজ। এক চিলতে হাসি ফুটে ওঠে তার অধর জুড়ে। ইলাফ এখন ক্লান্ত, কিছু খায়নি এখনো পর্যন্ত। বাসে যাওয়া জরুরি তার আয়োজন এখন কি করছে কে জানে, খেয়েছে কিনা ঠিকভাবে এটাও জানে না। ইলাপ দ্রুত নিজের সব কাজ শেষ করে বেরিয়ে পড়ে। রুমে ঢুকেই ইলাপ দৌড়ে আয়াতের কাছে আসে। আয়াত খাতে মাথা রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে পড়েছে। কান্না করতে করতে ঘুম এসে গেছে তার। ইলাপ জোরে জোরে ডাকা শুরু করে তাকে। আয়াতজান, কি হয়েছে তোমার? এখানে এমন ভাবে ঘুমিয়ে আছো কেন? ইলাপ পার কয়েক ডাকা পরে ঘুম ভাঙে আয়াতের। নিবু নিবু চোখে তাকায়। কিছু খায়নি, তারপর অনেকক্ষণ কান্না করে ভীষণ ক্লান্ত সে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে তার। চোখ মুখ ফুলে একাকার। চোখ খুলতে ইলাপকে দেখতে এক ছটকায় সরিয়ে দেয় আয়াত। আয়াতের হঠাৎ এমন ব্যবহারে ইলাপ কিছুটা অবাক। ইলাপ এগিয়ে গিয়ে আয়াতকে ধরতে গেলে আয়াত তাকে বাধা দিয়ে থামিয়ে দেয়। কণ্ঠে কিছুটা দৃঢ়তা এনে বলে ওঠে, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। ধক করে ওঠে ইলাপের বুক। ইলাপ এক ঝটকায় দাঁড়িয়ে যায়। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ইলাফের যাওয়ার পানে তাকিয়ে থাকে আয়াত। নাকের ডগা লাল হয়ে গেছে তার। ভিতর থেকে ডুকরে উঠছে তার অন্তর। তবু নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ঠাই
বসে থাকে সেথায়। ইলাপ ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দেয়, বোতলে থাকা অর্ধেক হ্যান্ড ওয়াশ ঢেলে দেয় তার হাতের উপর। ঘষে ঘষে হাত এমনভাবে ধুতে থাকে যেন মনে হচ্ছে তার হাত ছিলে যাচ্ছে। এরপর মন ভরে না তার। এগিয়ে গিয়ে ওয়াশরুমের এক কোণে অবস্থিত কাবার্ড থেকে আরেকটি নতুন হ্যান্ড ওয়াশ বের করে নেয়। আগের মতন ঘষে ঘষে নিজের হাত ধুতে থাকে আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। হাত ধোয়া শেষ হলে পাশে থাকা টাওয়াল নিয়ে হাতটা ভালো মতো মুছে নেয়। নাকের কাছে হাত দুটো নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। ল্যাভেন্ডার ফুলের মতো মাতানো সুগন্ধ আসছে তার হাত থেকে। হেসে দ্রুত বেরিয়ে আসে ইলাফ। কাঁধে শীতল হাতে স্পর্শে মাথা তুলে তাকায় আয়াত। চোখ দুটো তার টকটকে লাল হয়ে আছে, চোখের নিচের অংশ ফুলে গেছে। আয়াত কাঁধ ঝাঁকিয়ে ইলাফের হাতটা ছাড়িয়ে নেয়। ইলাফ হন্তদন্ত হয়ে হাত দুটো আয়াতের সামনে মেলে ধরে। দেখো আয়াজান, আমার হাত দুটো একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। আয়াত তাকায় ইলাফের দিকে। ইলাফের নীল নেত্রপলব দুটো আয়াতের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। গভীর প্রশান্ত, কিন্তু মনে হচ্ছে যেন সে চোখ দুটি আয়াতের আত্মা অব্দি বিদ্ধ করছে। আয়াতের মনকে আচ্ছন্ন করে ফেলেছে সেই দৃশ্য। সে স্থবির হয়ে তাকিয়ে আছে। সমস্ত পৃথিবী যেন এই এক মুহূর্তে এসে থমকে গেছে। ইলাপের চেহারার প্রতিটা রেখা, তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি যেন হঠাৎই আয়াতকে কোনো মায়াজালে আটকে ফেলেছে। আয়াতের মনে হচ্ছে এই মুহূর্তে তার স্মৃতিরা ধোয়াটে হয়ে গেছে। সে কি করছে, কি ভাবছে, কি দেখছে, সব কিছু যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তার দৃষ্টি এখন কেবল একটিমাত্র বিন্দুতে আটকে গেছে, তা হলো অদ্ভুত আকর্ষণীয় সেই নয়ন জোড়া। ইলাপ যেন ক্ষণিকে তাকে হিপনোটাইজ করে ফেলেছে, বন্দি করে ফেলেছে তার অভিজাত তীব্র চেহারার মোহনীয়তা। ইলাপ আয়াতের এমন গভীর দৃষ্টি পরখ করল কিছুক্ষণ। এরপর আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে আবার বলল, কি হলো আয়াজান, কথা বলো। হুঁশ ফিরে আয়াতের। আয়াত অশ্রুসিক্ত নয়নে সজোরে ধাক্কা মারে ইলাপের প্রশস্ত বুকে। হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে থাকায় আয়াতের ধাক্কায় কিছুটা পিছনে হেলে পড়ে আয়াত। আয়াত জোরালো কণ্ঠে বলে ওঠে, কেন করলেন আপনি এমন ইলাফ, কেন? ইলাপ কিছুটা অবাক হয়, ঠিক বুঝতে পারছে না সে আয়াত কিসের কথা বলছে। আয়াত আবার চেঁচিয়ে ওঠে, আপনি একজন খুনি ইলাফ। তৎক্ষণাৎ ইলাপের মনে পড়ে স্টোররুমের ব্যাগটার কথা। তার মানে কি আয়াত ব্যাগটা দেখে ফেলেছে? চোখ মুখ শক্ত হয়ে যায় ইলাপের। কঠোর কণ্ঠে বলে ওঠে, তুমি কি ব্যাগটা খুলে দেখেছো আয়াজান? কেন গিয়েছিলে ওই রুমে? আয়াত কিছু বলে না। ঘৃণায় তার শরীর কাঁপছে। সে মুখ ঘুরিয়ে নেয় ইলাফের থেকে। আয়াতের এমন ঘৃণিত চেহারা ইলাপের অন্তরে জ্বালা ধরিয়ে দেয়। সহ্য হয় না তার। মৃদু যন্ত্রণা অনুভূত হয় বক্ষ পিঞ্জরায়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে একটানে কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে কোলে নিয়েই সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। ছটফট শুরু করে দেয় আয়াত। ইলাপ কোনো কিছু তোয়াক্কা না করে আয়াতকে নিয়ে দাঁড় করে শাওয়ারের নিচে। এক হাতে পানি ছেড়ে দেয়। আয়াত সরে যেতে চাইলে ইলাপ শক্ত হাতে আবদ্ধ করে নেয় আয়াতকে। ছাড়ুন ইলাফ। আয়াতের ওষ্ঠাধর দখল করে নেয় ইলাপ। আর কোনো বাক্য ব্যয় করতে দেয় না তাকে। ছোটার জন্য পাগলের মতো ছটফট করতে থাকে আয়াত। জোরে জোরে ধাক্কা দিতে থাকে ইলাপের প্রশস্ত বুকে। কিন্তু ইলাপ, সে তো নাচরবান্ধ, সে তার কাজে ব্যস্ত। এক পর্যায়ে আয়াত ইলাপের বুকে হাতে নিজের নখ দ্বারা খামচে দিতে থাকে। মৃদু ব্যথায় কম্পিত হয় ইলাপের শরীর। সে আরও প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরে আয়াতকে। একসময় আয়াতের ছটফটানি কমে যায়, নিস্তেজ হয়ে পড়ে সে। ধীরে ধীরে আয়াতকে ছেড়ে দেয় ইলাপ। কপালে কপাল ঠেকে জোরে জোরে শ্বাস নিতে থাকে দুজনে। ডুকরে কেঁদে ওঠে আয়াত। কেন করলেন এমন ইলাফ? তোমার জন্য আয়াজান। হিসকে তুলে কাঁদতে থাকে আয়াত। কিছু বলছে আয়াত, কিন্তু অবাক হলো যখন নিজের কণ্ঠ নিজেই শুনতে পেল না। কেউ যেন গলা টিপে কণ্ঠ রোধ করে রেখেছে তার। চিৎকার করে বলতে চাইল আরও অনেক কিছু। আশ্চর্য, সে অনেক কিছুই বলছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না কেন? আয়াতের শরীর অজানা কারণে কেমন অবশ হয়ে আসছে। আয়াত মাথা তুলে চাইল ইলাপের পানে। ধরে আসা গলায় ভেঙে ভেঙে বলল, সবাই আপনাকে ঘৃণা করবে ইলাফ। ইলাপ শান্ত চাহনি নিক্ষেপ করল আয়াতের পানে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা ক্ষীণ স্বরে বলে, তুমি যদি আমায় ভালোবাসো তবে গোটা শহরের ঘৃণা আমার কাছে তুচ্ছ আয়াজান। আয়াত চোখ বন্ধ করে নিল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। এগুলো শাওরের পানি, তাই না? নিজেকে বুঝ দিল, কিন্তু সে জানে এগুলো যে
বাড়িধারা নয়, বরং অশ্রুধারা। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ইলাফ। আয়াতকে এগিয়ে দিল তার প্রয়োজনীয় জিনিসপত্র। দুর্বল শরীরে গুটি গুটি পায়ে ফ্রেশ হয়ে আয়াতও বেরিয়ে এলো। কিছু খাওনি নিশ্চয়ই আয়াত জান? ইলাপের প্রশ্নে নিশ্চুপ রইল আয়াত। ইলাপের প্রতি তার এই মুহূর্তে কোনো ঘৃণা কাজ করছে না। কেন? ইলাপ এত বড় অন্যায় করেছে, পাপ করেছে, তাও আয়াতের তার প্রতি কেন ঘৃণা, ক্রোধ কিছুই কাজ করছে না। শুধু অভিমান হচ্ছে, প্রচণ্ড তীব্র অভিমান। এই অভিমানের দেওয়াল আদৌ কখনো ভাঙবে কি না কে জানে। ইলাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার পেয়সীর পানে। এরপর এগিয়ে গিয়ে আয়াতের গাল দুটো নিজের হাতের মধ্যে নিল, চোখ রাখলো আয়াতের চোখে। সব বলবো আয়াত জান, তোমার সব প্রশ্নের উত্তর দিব। এখন চলো আগে কিছু খেয়ে নেবে। আয়াতের গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ইলাপ বৃদ্ধা আঙ্গুলের সাহায্য আয়াতের চোখের পানি মুছে দিয়ে কপালে গাঢ় চুম্বন করল। বুকের ভিতর শক্ত করে চেপে ধরল আয়াতের মাথা। এইভাবে খেতো না আয়াত জান, প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না আয়াত জান। এরপর আয়াতকে ছেড়ে দিয়ে আয়াতের হাত ধরে টেনে রুমের বাহিরে নিয়ে গেল। আয়াতকে টেবিলে বসিয়ে দিয়ে ইলাপ চলে যায় রান্নাঘরে। ঝটপট খাবার তৈরি করে নিল। আয়াত দুহাত টেবিলের উপর রেখে মাথা এলিয়ে দেয় হাতের উপর। খাবার এনে ইলাপ টেবিলে রাখে। আয়াতকে এভাবে বসে থাকতে দেখে আয়াতের কাছে এগিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। থুতনিতে ভর দিয়ে তাকায় আয়াত। খেয়ে নাও আয়াত জান। আয়াতের পাশে বসতে বসতে বলে ইলাফ। খাবো না আমি। ধরা গলায় বলে আয়াত। ইলাপ তপ্ত নিঃশ্বাস ছেড়ে খাবার তুলে নেয় হাতে। আয়াতের মুখের সামনে ধরতেই আয়াত তেতে ওঠে। বললাম তো খাবো না। ইলাপ শান্ত অথচ কঠোর গলায় আদেশের স্বরে বলল, খাও আয়াত জান। আয়াত মনে কেমন একটা ভীতি অনুভূত হলো। সে আর কোনোরূপ বাক্য ব্যয় না করে খাবার মুখে তুলে নিল। আয়াতকে খাইয়ে দিতে দিতে ইলাপও খেয়ে নিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তেমন কিছুই নজরে আসছে না। আকাশে অর্ধচাঁদ হালকা মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে ধরটি জুড়ে। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়াত। বাতাসে উঠছে তার খোলা চুল, যা লেপটে যাচ্ছে তার চোখে মুখে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে বাহিরে। আয়াতের কিছুই ভালো লাগছে না। অন্তরে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে তার। ইলাপ মৃদু পদধ্বনি তুলে প্রবেশ করলো বারান্দায়। ইলাপের উপস্থিতি টের পেয়েও আয়াত ফিরেও তাকালো না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল একই ভঙ্গিতে। ইলাপ নিঃশব্দে এসে দাঁড়ালো আয়াতের পাশে। আয়াত একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইলাপের দিকে না তাকিয়ে বলে উঠল, এর পরের প্ল্যান কি আমাকে মেরে ফেলা? ইলাপ এগুলো নীরব পদক্ষেপে পৌঁছালো আয়াতের পেছনে। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পিছন থেকে। তারপর আয়াতের কেশরাশিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, যার মধ্যে আমার প্রাণ নিহিত, তার প্রাণ আমি কিভাবে নিব আয়াত জান? বরং তোমার প্রাণ রক্ষায় আমি পুরো পৃথিবীর প্রাণ নিয়ে নিতে পারি। এই ধরনের বুকে যতজন তোমার পানে দৃষ্টিপাত করবে, সবাইকে ভেঙে গুড়িয়ে দিতে পারি। তুমি শুধু আমার আয়াত জান, আর কোনো মানবের একটা স্পর্ধা নেই যে তোমার দিকে তাকাবে। আয়াত কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে ইলাফ বলল, চলো আয়াত জান, ঘুমোবো। আমার ঘুম আসছে না, আপনি যেতে পারেন। আর ছাড়ুন আমাকে, যখন তখন এভাবে জড়িয়ে ধরবেন না। বলে ইলাপের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আয়াত। ইলাপ কিছু না বলে রেলিংয়ে হেলান দিয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত জান, তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি সব কিছু এক্সপ্লেইন করতে রাজি আছি। আয়াত শূন্য দৃষ্টিতে তাকালো ইলাফের দিকে। ওই ছেলেটাকে কেন মারলেন আপনি? ইলাপ দীর্ঘশ্বাস নিয়ে বলল, ও তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল আয়াত জান। আয়াত চমকালো। এরপর আবার বলে ওঠে, মানে আমাকে কেন কিডন্যাপ করবে? আমাকে কিডন্যাপ করে তার কি লাভ? হ্যাঁ আয়াত জান, এটাই সত্যি। আয়াত একটা কৌতুক হাসলো। এদিক ওদিক তাকিয়ে মাথা তুলে আবার বলল, আপনি যে সত্য বলছেন তা কিভাবে বিশ্বাস করব আমি? ইলাপ কিছু না বলে আয়াতের সামনে নিজের মোবাইলটা ধরলো। আয়াত আর চোখে তাকালো সেদিকে। নিতিনকে দেখতে পেয়ে মোবাইলটা চিলের মতো থাবা দিয়ে নিয়ে নিল ইলাফের হাত থেকে। পূর্ণ দৃষ্টি মিলে চোখ রাখলো স্ক্রিনের উপর। মনোযোগ দিয়ে শুনতে লাগলো নিতিলের সবগুলো কথা। ফেপ শব্দটা কনকুরে পৌঁছাতে যেন আয়াতের দুনিয়া উলটপালট হয়ে গেল। হাত কেঁপে ফোনটা পড়ে যেতে নিলে ইলাপ ধরে ফেলে। আয়াতের শরীর অবশ হয়ে আসছে। দুপা পিছিয়ে যায় সে। চোখ দিয়ে টপ টপ করে পড়তে শুরু করে অশ্রুকণা।
সবই কেন তার সাথে এমন বেইমানি করে? তার নিজেরই মানুষরাই তার ক্ষতি করতে চায়। আর তার নিজেকে সামলে রাখতে পারলো না, ধপ করে পড়ে গেল সে ইলাফের বুকে। ইলাফ সযত্নে আগলে নিল আয়াতকে। সে জানতো আয়াতের এমন প্রতিক্রিয়া, যদিও ভিডিওটা দেখে ইলাফের রাগে মাথা দপদপ করে জ্বলে উঠছে, কিন্তু এখন আর রাগ করার কোনো সময় নয়। আয়াতকে সামলানো দরকার তার এখন। ইলাফ আলগোছে কোলে তুলে নিল আয়াতকে, খাটে শুয়ে দিয়ে নিজেও আয়াতকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়াত ইলাফের বুকে ডুকরে কেঁদে উঠল। ইলাফ আলতো হাতে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কেন ইলাফ? আমি কেন? সবাই কেন আমার সাথে এমন করে বলুন না? সবাই কেন আমার বিশ্বাস নিয়ে খেলে? আমার বিশ্বাস ভালোবাসা কি এতটাই ঠুকনো যে যেভাবে পারে ভেঙে দিয়ে চলে যায়? ইলাফ কিছুই বলল না। গাঢ় চুম্বন করলো আয়াতের কপালে, শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। আয়াত গুটিসুটি মেরে পড়ে রইল। এরপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ঘুম নেই ইলাফের চোখে। সে আয়াতের মাথায় হাত বোলাতে বোলাতে কিছু একটা ভাবতে থাকলো। নিশ্চয়ই তার পরের প্ল্যান কি সেটা কষতে থাকলো মনে মনে। এরপর বিড়বিড় করে বলল, আমার আয়াত জান। কেটে গেল আরো 10 দিন। আজ সারাদিন কেমন যেন মনমরা হয়ে থাকে। ইলাফের সাথেও তেমন কথা বলে না। দিনে দিনে ইলাফেরও কেমন যেন মাথাটা গরম হয়ে যায় হঠাৎই। আয়াতের উপর তার অধিকার বোধ আরো চড়াও হয়ে ওঠে। আজ শান্তিতে নিঃশ্বাস নিলেও যেন তাকে বলে নিতে হবে। আয়াত কিছুই বলে না। একে তো সে ভীষণ কষ্ট পেয়েছে নিতিনের কার্যকলাপ শুনে। ভঙ্গুর হয়েছে তার অন্তর, ক্ষত বিক্ষত হয়েছে তার হৃদযন্ত্র। ইলাফের প্রতিও অভিমান ধীরে ধীরে প্রখর হচ্ছে তার, কিন্তু ইলাফ যেন তার অভিমানে কোনো তোয়াক্কাই করে না। নিজের অধিকার ফলাতে সে ব্যস্ত হয়ে থাকে। এই তো 2 দিন আগের কথা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল তার অন্তর কি এতটাই সাদা যে কোনো দাগ জখম যাই লাগুক না কেন আর উঠতে চায় না। আর তার ভাবনার মাঝে তখনই ইলাফ তাকে এসে হ্যাসকা টানে সরিয়ে ফেলে আয়নার সামনে থেকে। আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই ইলাফের দিকে। ইলাফ কড়া গলায় রাগী ভাব নিয়ে বলে ওঠে, এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকো কেন আয়াত জান? আয়াত বিরক্তি নিয়ে বলে ওঠে। তো কি হয়েছে? ইলাফ কিছুটা জোর গলায় বলে ওঠে, না, তুমি আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তোমাকে আয়না দেখবে এটাও কবুল না আমার। তোমাকে শুধু আমি দেখবো আর আমার খোদা দেখবে, ব্যাস। আয়নাও দেখতে পারবে না তোমাকে। ইলাফের অদ্ভুত কথার বিপরীতে ইলাফের বলার মতোই কিছুই ছিল না। সে তখন বিরক্তি নিয়ে ইলাফকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। আর যে অভিমান করেছে ইলাফ যেন তা বুঝতে চায় না। অথচ কয়েকদিন আগেও সে একটু জোর নিঃশ্বাস নিল যেন ইলাফ বুঝে যেত তার কি হয়েছে। আয়াত জান, খেতে এসো। ইলাফের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে ওঠে পরে আয়াত। ইলাফের কথার পিছিয়ে কথা বলতে ইচ্ছে হয় না তার, তাই নিঃশব্দে ইলাফের সকল আদেশ মেনে নেয়। এখন রাত 12টা ছুঁই ছুঁই। দেওয়ালে ঝোলানো ঘড়ি তাই নির্দেশ করছে। আয়াত সোফার মাথায় এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎই ইলাফ তড়িৎ গতিতে এসে আয়াতকে কোলে তুলে নেয়। চমকে তাকায় আয়াত। কি করছেন কি ইলাফ? ইলাফ কিছু না বলে আয়াতকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে উঠে অবাক হয়ে যায় আয়াত। অদর জুড়ে ফুটে ওঠে অদ্ভুত অমায়িক এক হাসি। কখন করলেন এসব ইলাফ? অবাক হয়ে জিজ্ঞেস করে। তোমার পছন্দ হয়েছে আয়াত? আয়াত খুশি হয়ে এগিয়ে যায় সামনে। ছাদের মাঝ বরাবর ছোট্ট একটা টেবিল, তারপর একটি মাঝারি সাইজের রেড ভেলভেট কেক রাখা। কেকের উপর সুন্দর করে লেখা হ্যাপি 2 মান্থ অ্যানিভার্সারি সুইট হার্ট। টেবিলের চারপাশে গোলাপের পাপড়ি ছিটানো, সাথে হরেক রকমের মোমবাতি জ্বালানো। টেবিলের নিচের চারপাশে বিস্তৃত কতগুলো লাল রঙের বেলুন। পুরো ছাদ জুড়ে আর্টিফিশিয়াল হারিকেন ল্যাম্প জ্বালানো। সেগুলোর মৃদু আলোয় পুরো ছাদ যেন এক টুকরো পূর্ণিমা। আকাশে অজ থালার মতো চাঁদ উঠেছে। আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে সেগুলো। হঠাৎ একটা বড় লাল গোলাপের বুকে এগিয়ে দেয় আয়াতের দিকে। This rose is for my rose. আয়াত হেসে ইলাফের হাত থেকে ফুলের বুকেটা নেয়। এরপর দুজনে মিলে কেক কাটে। ইলাফ আয়াতকে আগে খাইয়ে দেয়। আয়াত ইলাফকে খাওয়াতে নিলে ইলাফ আয়াতের হাত থেকে কেক নিয়ে আয়াতের গালে মাখিয়ে দেয়। এরপর আয়াতের গাল থেকে কেকটুকু খেয়ে নেয়। লজ্জায় লাল হয়ে যায় আয়াত। ইলাফ এগিয়ে এসে আয়াতের কোমর জড়িয়ে ধরে। আয়াত অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে খালি কষ্ট দেন ইলাফ। আমি এখন অভিমান করেছি আপনার উপর। বলে মাথাটা নুইয়ে নেয় আয়াত। ইলাফ এক হাতে আয়াতের চিবুক ধরে মুখটা উপরে তোলে, চোখে চোখ রেখে বলে, বলেন মহারানী, আপনার অভিমান ভাঙাতে কি করতে হবে আমার?
আয়াত দু হাত বাড়িয়ে ইলাফের গলা জড়িয়ে নেয়, চোখে চোখ রেখে বলে ওঠে, আপনি তো একদিন আমাকে বলেছিলেন অভিমান করলে চুমু খেতে হয়। এখন আমিও বলছি অভিমান করলে চুমু খেতে হয়, ঠিক নাক বরাবর ঠোঁট দিয়ে আলতো করে। যখন তখন হুঠাৎ জড়িয়ে ধরতে হয়, গাল চেপে ধরে দু ঠোঁটে পাগলের মতো চুমু খেতে হয়। আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে বলুন? অভিমান করলে দূরে থাকতে নেই, কাছাকাছি থাকতে হয়, একদম শরীরের সাথে মনের সাথে মিশে। দূরে থাকলে অভিমান কমে না, বাড়ে। বুঝেছেন? ইলাফ নেশালো চোখে তাকিয়ে আছে তার আয়াতজানের দিকে। আয়াত আবার বলে, অভিমান করলে তাই করতে হয়, যা করলে মন ভালো হয়ে যায়। নিজেকে অসহায় লাগে না, নিঃস্ব লাগে না। এভাবে অভিমানে দূরত্ব বাড়াতে নেই, বুঝলেন? যে অভিমানে মানুষ আরও প্রেম চায়, ভালোবাসা চায়, চায় আরও বেশি আদর। সে অভিমান উপেক্ষা করতে নেই, অভিমানকে গ্রহণ করতে শিখুন প্রিয়, মূল্য দিতে শিখুন। অভিমানের ভাষা বুঝতে পারলেই তো আপনি কেবল আমার। অভিমান তো প্রেমেরই আরেক রূপ, আরেক অংশ। অভিমান না বুঝলে ভালোবাসা হয় কি করে বলুন? অভিমানের পর আর একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, কিন্তু আপনি আমাকে একটু ভালোবাসেন না। বলে আয়াত মাথা নুইয়ে নেয়। ইলাফ দু হাতে আয়াতের গাল ধরে আয়াতের ওষ্ঠাধর নিজের আয়াতটে নিয়ে নেয়। তার আয়াতজান বলছে কিনা সে নাকি তাকে ভালোবাসে না, নিজেকে বুঝিয়ে দিবে। আজকে বুঝিয়ে দিবে তার ভালোবাসা কত প্রকার। এত সযত্নে আঁকড়ে ধরে তার একান্ত নিজের মানুষটাকে। হোক সে খুনি, হোক সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম লোক, তাও সে তার একান্ত নিজের, তার ভালোবাসা। চাঁদ, জানিস তো তোকে ছাড়া আমি অচল, ভীষণ ফাঁকা, একেবারে শূন্য মরুভূমি। তুই তো আমার সব। আমি জানি না ঠিক কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়, কিন্তু বিশ্বাস কর, আমি সারা জীবন দু হাতে তোকে আগলে রাখবো। সৃষ্টিকর্তা ছাড়া আর কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে আলাদা করবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে এই ধরাধাম, তবুও তোর হাত কখনো ছাড়বো না। আমি বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকিস কখনো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেল। আত্মা হয়ে তোর পিছু নেব আমি। তুই যে আমার একমাত্র শেষ ঠিকানা চাঁদ। তোর তরেই তো আমার সকল সুখ, সকল ভালোবাসা। তুই ছাড়া তো আর কেউ নেই আমার। আমার একমাত্র শান্তির ঠিকানা, এক টুকরো সুখ তো তুই। আমাকে কখনো ছেড়ে যাস না রে চাঁদ। এই পৃথিবী ধ্বংস করে দেবো আমি, নিঃশেষ করে দেবো সকল কিছু। তোকে যে আমার হতেই হবে, আমার তরেই তোকে বিলীন হতে হবে। চাঁদ, আমার চাঁদ। চাঁদ, সূর্যমুখী ফুল তোর ভীষণ প্রিয়, তাই না? আমাদের যখন নিজের একটা বাড়ি হবে, যখন আমরা একসাথে থাকবো, তখন তোর জন্য একটা সূর্যমুখী বাগান করব, ঠিক আমাদের বাড়ির পাশে। আর তুই পাখির মতো উড়ে উড়ে সেখানে ঘুরবি, কিন্তু আমার একমাত্র পছন্দের ফুল হলো তুই। একেবারে যেন নবপুষ্পটিত এক শুভ্র গোলাপ, মাতাল করা সুঘ্রাণ যার, শুভ্রতা ও সুঘ্রাণের চাদরে ঘেরা এক অনমনীয় ফুল, আমার ফুল। বউ, আজকে তুই আমার হয়ে গেলি। কবুল বলার সাথে সাথেই তুই আকাশের ধুলিল করা সম্পদ হয়ে গেলি। আমার থেকে তোকে কেউ কখনো আলাদা করতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। তুই আর একটু বড় হয়ে নে, তোকে একেবারে আমার করে ফেলবো। তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ। তুই যে অমাবস্যা দূরকারী এক পূর্ণিমা, তোর আলোয় আলোকিত হবে আমার দুনিয়া। বারে বারে তুই পূর্ণিমা নিয়ে আসবি আমার অমাবস্যার মতন জীবনে। আজকে তোর আর একটা পরিচয় হয়ে গেল। আকাশের চাঁদ এখন আকাশের বউ। বউ, কি মধুর সুখকর ডাক, কতটা অধিকার বোধ লুকায়িত থাকে এই ছোট্ট একটা শব্দে। তুই এখন আমার বউ হয়ে গিয়েছিস, আমার ছোট্ট বউ। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার জন্মে গিয়েছে। তোকে আমি নিঃসন্দেহে আমার বলে দাবি করতে পারবো। চাঁদ, তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমাকে একা করে চলে গেলি? তুই তো আমাকে কথা দিয়েছিলি কখনো আমাকে একা ছেড়ে যাবি না। তুই না বলেছিস আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? তাহলে আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? চাঁদ, ফিরে আয় চাঁদ। তোকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তোর আকাশ কষ্ট পাচ্ছে, তুই দেখছিস না? প্লিজ চাঁদ, ফিরে আয়। তোর তো আকাশের বুকে চাঁদ হয়ে থাকার কথা ছিল, তাহলে তুই আকাশের বুকে তারা হয়ে গেলি কেন? ফিরে আয় চাঁদ, আমার কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে তোকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে আয়। চাঁদ, তুই বেঁচে আছিস চাঁদ। জানিস আজকে আমি ঠিক কতটা খুশি। খুব শীঘ্রই তোকে আমার করে নেব, অতি জলদি তুই আমার হবি। কিন্তু তোর চেহারা কেন পাল্টে গেল চাঁদ? আমার আগের ছাদের সাথে এই ছাদের মিল নেই কেন? কিন্তু আমি জানি
তুই আমার চাঁদ। আকাশ তার চাঁদকে চিনতে কখনো এতটা ভুল করতে পারে না। তুই ফিরে এসেছিস চাঁদ। এই আকাশের বুকে তুই আবার জ্যোৎস্না ছড়াবি, আবার আমার জীবনের সকল অমাবস্যা দূর করে দিবি। চাঁদ, আমার চাঁদ, আমার জ্যোৎস্না। তুই আমাকে কেন চিনতে পারছিস না চাঁদ? তোর আমার কথা মনে নেই কেন? তোর আকাশকে তুই ভুলে গিয়েছিস? যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারিস না, তাকে তুই ভুলে গিয়েছিস। এই করুণ সত্য আমি কিভাবে মেনে নেব বল চাঁদ? এটা কিছুতেই হতে পারে না। তুই আমাকে ভুলে যেতে পারিস না। তুই আমার, শুধু আমার। চাঁদ, তোকে সবাই আয়াত বলে কেন ডাকে? তুই ইয়ানা চৌধুরী আয়াত না, তুই তো ফাউজিয়া আনান চাঁদ, আমার চাঁদ, এই আকাশের চাঁদ। তুই আমাকে মনে কর চাঁদ, প্লিজ। তোর আকাশকে মনে কর। ফিরে আয় এই আকাশের বুকে, ফিরে আয় চাঁদ। সবাই কেন তোকে আর আমাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে? সবাইকে শেষ করে দেবো আমি চাঁদ। তুই আমার না হলে আর কারো হতে পারবি না। তুই আমার দলিল করা সম্পদ, একান্ত আমার ব্যক্তিগত, আমার, শুধু আমার। চাঁদ, আমাদের বিরুদ্ধে অনেক বড়সড় ষড়যন্ত্র চলছে চাঁদ, কিন্তু তুই চিন্তা করিস না। আমার শরীরে এক বিন্দু রক্তকণা অবশিষ্ট থাকা অবধি তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। আমার থেকে তোকে কখনো আলাদা হতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে ভালোবাসবো, রক্ষা করব। যদি কখনো তুই আবার এই ডায়েরি পড়িস, নিশ্চয়ই তুই বেঁচে থাকবি। কিন্তু এই লেখার পর যদি আর কোনো লেখা না পাস, তাহলে ভেবে নিবি আমি আর বেঁচে নেই। কিন্তু তুই নিজেকে কখনো একা ভাবিস না। আমি ছিলাম, আছি, থাকবো তোর পাশে ছায়া হয়ে। তোর আকাশ তোকে অনেক ভালোবাসতো চাঁদ, ভালোবাসবে সারা জীবন। আমাকে ভুলে যাস না চাঁদ। যখন তোর আমার কথা মনে পড়বে, নিশ্চয়ই তুইও আমাকে ভালোবাসবি, তাই না? কিন্তু তখন তো আমি থাকবো না। যদি আমি না থাকি, তখন তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি, এক এক করে সবাইকে শাস্তি দিবি। ইতি, তোর আকাশ, তোর উন্মাদ পাগল প্রেমিক। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। সে পাগলের মতো ডায়েরির পরে পাতাগুলো উল্টাতে থাকে। না, আর কিছু লেখা নেই। পরে সম্পূর্ণ পাতাগুলো শুভ্র, কোনো দাগ নেই, কোনো লেখা নেই। আয়াতের হৃদয় হাহাকার করে ওঠে। বিষণ্ণতায় ছেয়ে যায় তার সম্পূর্ণ অস্তিত্ব। তাহলে তার আসল পরিচয় অন্য কিছু। সে চাঁদ, চাঁদ তার আসল নাম ফাউজিয়া আনান চাঁদ। তাহলে কেউ এতদিন তাকে কেন বলেনি এই সত্য? কেন তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে? আর আকাশ, তার মানে আকাশ তার না। আকাশ বেঁচে ছিল, কয়েক মাস আগ পর্যন্ত বেঁচে ছিল। আর সে জানতে পারেনি কখনো কি হচ্ছে তার সাথে। এই কোন সত্যের মুখোমুখি হচ্ছে সে? সব গুলিয়ে যাচ্ছে, তার কিছুই মিলছে না। কেন হিসাব মিলছে না? কেন সম্পর্ক মিলছে না? তার স্বপ্নে আসা পুরুষ তার অর্ধাঙ্গ ছিল, ভালোবাসা ছিল, কবুল বলে নিজেকে দলিল করে দিয়েছিল তার নামে। না, আয়তের কিছুই মাথায় ঢুকছে না। এখন গোলকধাতেই পড়ে গেল সে। আয়তের মনে হলো সে কোনো চোরা বালিতে হারিয়ে যাচ্ছে। তার আশেপাশে কেউ নেই। সে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ভঙ্গুর হচ্ছে তার অন্তর। চাঁদ হয়েও অমাবস্যায় ডুবে যাচ্ছে। সে অন্য কারোর সম্পদ। তাহলে সে কিভাবে পারল ইলাপকে বিয়ে করতে? কেন সে সব কিছু স্পষ্টভাবে মনে করতে পারছে না? এমন কেন হচ্ছে তার সাথে? তার অতীত কেন তার স্মৃতির পাতায় স্পষ্ট না? কেন সব ঝাপসা দেখছে সে? সব কিছু ধোয়াটে কেন? কেন এত কেনর উত্তর তার কাছে নেই। ডায়েরি বন্ধ করে গুটি গুটি পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে আসে আয়াত। হঠাৎই হন্তদন্ত হয়ে রুমে ঢুকে ইলাফকে দেখে আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। ডুকরে কেঁদে ওঠে সে। আমার আপনাকে কিছু বলার আছে ইলাফ। ইলাফ আয়াতের গাল ধুয়ে তার দিকে ফিরায়। এখন সময় নেই আয়াত জান, আমাদের অতি দ্রুত এক জায়গায় যেতে হবে। জলদি এসো, পরে তোমার সব কথা শুনবো। আয়াত অবাক হয়ে তাকাই ইলাফের দিকে। কিছুটা চিন্তিত লাগছে ইলাফকে। মাত্রই অফিস থেকে অন্তদন্ত হয়ে ফিরছে, কিন্তু তার তো আরো পরে আসার কথা। আর এই ভর দুপুরবেলা আয়াতকে এবার কোথায় নিয়ে যাবে? কোথায় যাবেন এখন ইলাফ? নিজেকে কিছুটা স্বাভাবিক রেখেই বলে আয়াত। চলো আয়াত জান, গেলেই দেখতে পাবে। আয়াতকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যায় ইলাফ। অত্যাধিক জরুরি কিছু হবে হয়তো ভেবে আয়াতও আর কোনো বাক্য ব্যয় না করে ইলাফকে অনুসরণ করে চলে যায় তার সাথে। আধা ঘন্টা পর
একটা জায়গায় এসে পৌঁছে তারা। আয়াত গাড়ি থেকে নামতেই বিস্ময় নিয়ে তাকাই চারপাশে। একটা রোডের পাশে কতগুলো মানুষ কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। চারপাশে লোকজনের কোলাহল, একে অপরের সাথে কানাঘুষা করছে। অন্য পাশে পুলিশের দল কিছু একটা নিয়ে জরুরি কথা বলছে। গাড়ি থেকে তাদেরকে নামতে দেখে তাদের দিকে এগিয়ে আসে একজন পুলিশ। হ্যালো মিস্টার শায়ান, ইমতিয়াজ। আই এম মাহবুব রহমান, দ্য ওসি অফ পুলিশ স্টেশন। বলে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয় ইলাফের দিকে। ইলাফও হাত মিলাই। হ্যালো। হ্যান্ডশেক শেষে মাহবুবুর রহমান আবার বলে ওঠে, চলুন আমার সাথে, লাশগুলো ওপারে রাখা। বলে এগিয়ে যায় তিনি। লাশ? কিসের লাশ? কার লাশ? কে মেরেছে কাকে? আমি কিছু বুঝতে পারছি না ইলাফ। এক নাগারে কতগুলো বলতে থাকে আয়াত। ইলাফ আলগোছে আয়াতের এক হাত আবদ্ধ করে নেয় নিচের হাতের মুঠোয়। এরপর সামনে এগোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। চলো আমার সাথে আয়াজান। লোকজনে ফিরে ঠেলে ভিতরে প্রবেশ করে তার দুজনে। একটা পুড়ে যাওয়া গাড়ি পড়ে আছে। গাড়ির কতগুলো অংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে। যত সম্ভব কোনো কারণে গাড়িটি ব্লাস্ট হয়ে গিয়েছে। গাড়ির অবস্থা দেখতেই আয়াতের তাই মনে হয়েছে। আরেকটু এগিয়ে যায় দুজনে। তারপর তিনটা লাশ রাখা। ধক করে ওঠে আয়াতের কলিজা। মনের মাঝে হাজারো বাজে ভাবনায় মাথা চাড়া দিয়ে ওঠে। লাশগুলো সাদা কাপড়ে আবৃত। একটা লাশের হাত বের হয়ে আছে, যা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কোনো সুস্থ মানুষের পক্ষে লাশগুলো উল্টে দেখা সম্ভব না। আজ শক্ত করে ইলাফের এক হাত জড়িয়ে ধরে। পুলিশ এগিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলতে থাকে, ডাক্তার আতিক চৌধুরী কোথা থেকে শহরে ফিরছিলেন, কিন্তু কেউ তার গাড়িতে বোমা ফিট করে রেখেছিল। এমনকি গাড়ির মধ্যেও আগে থেকে সমস্যা করে রেখেছিল, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং ব্লাস্ট হয়ে যায়। তার সাথে তার স্ত্রী এবং পুত্র ছিল, তিনজনই বোম ব্লাস্টে মারা যায়। উই আর ভেরি সরি। থমকে যায় আয়াতের পৃথিবী। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে। একটু পরে স্বপ্নটা ভেঙে যাবে আর সবকিছু আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। সে যখন এই উপলব্ধি করতে পারছে এটা কোনো দুঃস্বপ্ন না, বরং এক মর্মান্তিক সত্য, তখনই অনুভব করছে তার পায়ের তলা থেকে জমিন সরে যাচ্ছে। না! চিৎকার দিয়ে কেঁদে ওঠে আয়াত। ইলাপ শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। এরা আমার বাবা মা, আমার ভাই। কি বলছিল উনি? এসব এসব সত্যি না, তাই না ইলাফ? সব মিথ্যা। বলুন না ইলাফ, সব মিথ্যা। বলুন না ইলাফ। ইলাপের কাজ ঝাঁকিয়ে চিৎকার করে বলতে থাকে আয়াত। শান্ত হও আয়াজান, সব ঠিক হয়ে যাবে। কি বলছেন আপনি ইলাফ? কিভাবে শান্ত হব আমি? সবাই আমাকে ছেড়ে চলে গেছে ইলাফ। আমি শান্ত হতে পারছি না। প্লিজ ইলাফ বলুন, ওরা আমার মা বাবা না, অন্য কেউ। কোথাও ভুল হচ্ছে সবার ইলাফ। প্লিজ বলুন না ওদের, ওরা আমার মা বাবা না। ইলাফ প্লিজ বলুন, প্লিজ বলুন না ইলাফ। আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কত ইচ্ছে ছিল তার মা বাবা আসলে সবার সাথে কত দুষ্টামি করবে, ইলাপকে নিয়ে তাদের সাথে ঘুরতে যাবে, কত কত কিছু প্ল্যান করে রেখেছে সে শুধু অপেক্ষা করছিল কখন তার মা বাবা ফিরবে। কিন্তু এইভাবে ফিরবে এটা তো তার প্ল্যানে ছিল না। তাহলে এমন কেন হলো? আয়াত কাঁদছে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। ইলাপ জড়িয়ে ধরে রেখেছে তাকে। কতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে তারা। আয়াতের কান্নার বেগ কিছুটা কমেছে। হিসকে তুলে তুলে কাঁদছে এখন। একজন পুলিশ অফিসার এসে দাঁড়িয়ে তাদের পাশে। মিস্টার শায়ান, ম্যামকে নিয়ে আসুন। আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো আপনার সাথে পূরণ করতে হবে। লাশগুলো ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পুলিশ চলে গেলে ইলাফ আয়াতের দুগালে হাত রেখে তার দিকে ফিরাই। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে আয়াতে। নাকের ডগা টকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে। থেকে থেকে হিসকি তুলে কেঁপে উঠছে সে। ইলাপ সযত্নে আয়াতের চোখের পানি মুছে দেয়। পুনরায় অশ্রুধারে তা আবার ভিজে যায়। ইলাপ আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, ফর্মালিটিগুলো পূরণ করতে পারবে আয়াজান? আয়াত দুদিকে মাথা নাড়ে, মানে সে পারবে না, সে এখন কিছুতেই পারবে না। ইলাপ আয়াতকে এক পাশের একটা বেঞ্চিতে বসায়। অ্যাম্বুলেন্সের সাথে করে আসা একজন নার্সকে নিয়ে তার পাশে দাঁড়াতে বলে। ম্যামের খেয়াল রাখবেন, আমি এক্ষুনি আসছি। জি স্যার। ইলাপ চলে যায় যাবতীয় ফর্মালিটিগুলো পূরণ করতে। আয়াত মূর্তির মতো বসে আছে, কোনো নড়াচড়া নেই। চোখ দিয়ে অবিরতি পানি পড়ছে। একটা পর একটা ধাক্কা খেয়ে চলে এসেছে। তার জীবনে কি শান্তি নামক কিছু আদৌ আছে কিনা জানা নেই তার। আয়াত আনমনে কিছু ভাবছে। হঠাৎই একটা বাচ্চা এসে আয়াতের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে আবার ভিড়ের ভিতর হারিয়ে যায়। আয়াত কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা আয়াতের চোখের আড়াল হয়ে যায়।
আয়াত নিজের হাতের মুঠো খুলতেই দেখতে পায় একটা ছোট্ট চিরকুট। এই মুহূর্তে চিরকুটটাকে কে দিতে পারে ভেবে পায় না আয়াত। আয়াত কিছুটা কৌতূহল নিয়ে চিরকুটটা ধীরে ধীরে খুলে চোখের পলক বুলিয়ে পড়তে থাকে চিরকুটে থাকা লেখাগুলো। ধক করে ওঠে তার কলিজা, সজোরে ছিঁড়ে ফেলতে থাকে চিরকুটটা, খণ্ড খণ্ড করে ফেলে হাতে থাকা কাগজটি। মনে হচ্ছে যত ক্ষোভ সব কাগজের উপর। অবশ হতে থাকে তার দেহ, ধীরে ধীরে অসাড় হয়ে আসছে তার মস্তিষ্ক। একদিনে পরপর 3টা শখ কিছুতেই মেনে নিতে পারছে না সে। না, আর তার পক্ষে সম্ভব না। নিজের শরীরের সব ভার ছেড়ে দেয় সে। ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার চোখের পাতা। নেবে নেব চোখে তাকে দূরে দাঁড়িয়ে থাকা ইলাফের পানে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। এরপরই নিস্তেজ হয়ে যায় তার দেহ, বুঝে যায় চোখের পাতা, জ্ঞান হারায় সে। একটু দূরে দাঁড়িয়ে থাকা নার্স এসে ধরে ফেলে তাকে, জোরে ডাক দেয় ইলাফকে। ইলাফ দ্রুত এসে আলগোছে কোলে তুলে নেয় আয়াতকে। গাড়িতে বসিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ঔষধি ঘ্রাণে পূর্ণ কেবিনে শুয়ে থাকা আয়াত মিটমিট করে চোখ খুলো। সর্বপ্রথম নজর এলো সাদা ধবধবে সিলিং, কানে গেল হার্টবিট মনিটরে মৃদু বিপ বিপ শব্দ। প্রাণ ভরে এক লম্বা শ্বাস নিল সে। হাত নাড়াতেই অনুভব করলো তার এক হাতে স্যালাইন লাগানো, আর এক হাত নাড়াতেই অনুভব করলো কেউ তার হাত শক্ত করে চেপে ধরে আছে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে তাকিয়ে জল জল করছে। চোখের মালিককে চিনতে অসুবিধা হলো না তার। এখন কেমন লাগছে আয়াত জান? আয়াত ছোট্ট করে উত্তর দিল, ভালো। খানিক নীরবতা বিরাজ করলো কক্ষ জুড়ে। নীরবতা ভেঙে আয়াত ধীর কণ্ঠে বলে উঠল, সামান্য অবচেতনিত হয়েছিলাম ইলাফ, হসপিটালে আর কি প্রয়োজন ছিল? আয়াতের অতর্কিত উচ্চারণে থমকালো ইলাফ। নিঃশব্দে তাকিয়ে রইল আয়াতের পানে। আয়াত প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করলো ইলাফের পানে। চুপ করে আছেন যে? ইলাফ লম্বে এক প্রশ্বাস নিল। আয়াতের এক হাত নিজের হাতের মুঠোই আরো শক্ত করে চেপে ধরল, আরেক হাত আয়াতের কপালের উপর থেকে চুলের ভাঁজে গলিয়ে দিল। চোখ রাখলো আয়াতের চোখে। তুমি পুরো 3 দিন সেন্সলেস হয়েছিলে আয়াত জান। চমকালো আয়াত, চোখ বড় বড় করে তাকালো ইলাফের দিকে, মনে মনে আওড়ালো, 3 দিন? এতটা সময় আমি অবচেতন ছিলাম? কিন্তু কেন? টানা 3 দিন আয়াত অবচেতন থাকায় কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। শরীর ভীষণ দুর্বল লাগছে তার। আয়াত এবার মস্তিষ্কে জোর দিতে থাকে, ভাবতে থাকে কি হয়েছিল তার সাথে। একলাপে বসে পড়ে আয়াত, হাতে থাকা স্যালাইনের নল একটানে খুলে ফেলে। মনে পড়ে গেছে তার, সব মনে পড়ে গেছে। মা বাবা কোথায় ইলাফ? চিৎকার দিয়ে ওঠে আয়াত। শান্ত হও তুমি আয়াত জান, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। বলুন ইলাফ, আমার মা বাবা কোথায়? বলুন তারা বেঁচে আছে। ওই দিন সব মিথ্যে ছিল, আমি দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই না? বলুন ইলাফ। এর মধ্যে কেবিনে প্রবেশ করে ডাক্তার। মিসেস আয়াত, আপনি এইভাবে উত্তেজিত হবেন না। আমার মা বাবাকে এনে দিন ইলাফ, ওনাদেরকে আমার চাই, ওদেরকে চাই। ধীরে ধীরে আবরণ নিস্তেজ হয়ে আসে আয়াতের শরীর। পড়ে যেতে নিলে ধরে ফেলে ইলাফ, শব্দপূর্ণে শুয়ে দেয় শুভ্র বিছানায়। এরপর তাকায় ডাক্তারের দিকে। ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলে ওনার যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন। কোনোভাবে উত্তেজিত হতে দেওয়া যাবে না। ওনার মেন্টাল হেলথ স্টেবল নয়, খুব ক্রিটিক্যাল। যদি উনি বারবার এমন উত্তেজিত হয়ে পড়েন তাহলে ওনার ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। ইলাপ নিঃশব্দে দাঁড়িয়ে শুনছে ডাক্তারের কথাগুলো। তার মন চাইছে এখনই ডাক্তারের গলা কেটে দিতে। কি বাজে কথা বলছে তারা আয়াত জানেন। আমি কিচ্ছু হবে না, আয়াত জানে সে কিছুই হতে দিবে না। নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করে সে। ডাক্তার চলে গেলে বসে পড়ে আয়াতের পাশে, মাথায় হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলে ওঠে, কিচ্ছু হবে না তোমার আয়াত জান, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতেই হবে, আমার আয়াত জান একদম ঠিক হয়ে যাবে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় ইলাফ, মাথায় এলিয়ে দেয় ধরে থাকা হাতের উপর। ভীষণ ক্লান্ত সে, এই 3 দিন এক ফোঁটা ঘুমাতে পায়নি। এখন চোখের পাতা বুজে আসছে তার, আর খুলে রাখা সম্ভব নয়। অসম্ভব জ্বালা করছে তার চোখ। তার আয়াত জান এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে সেও একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। আয়াত জানের ঘুম ভাঙার আগে নহে আবার উঠে পড়বে 5 দিন পর। 2 দিন আগেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় এনেছে ইলাফ। আয়াতের কখন কি লাগবে, কি প্রয়োজন সব এগিয়ে দেয় যথাসময়ে।
প্রপার টেক কেয়ার করে আয়াতের, কিন্তু আয়াত খুবই চুপচাপ থাকে। ইলাপ কিছু বলেও কোনো কথার উত্তর দেয় না। তাকে দেখে মনে হয় সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা যে এখনো কথা বলতে পারে না। ইলাপ কিছু বলেও ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে সে, কোনো প্রত্যুত্তর করার প্রয়োজন মনে করে না। তার মা বাবা চলে যাওয়াতে সে ভীষণ রকম শক খেয়েছে। এরকম থাকার আরেকটা কারণ আছে, ইদানিং সে আকাশের বিষয়গুলো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করে। আগে কেবল স্বপ্নই দেখতে পেত, কিন্তু এখন দিনের বেলায়ও সে এসব শুনতে পায়। তার আর আকাশের স্মৃতি তাকে খুব বাজেভাবে তাড়া করে বেড়ায়। আকাশের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তার মনে হয় সে আকাশের সাথে ভীষণ অন্যায় করে ফেলেছে। আকাশের সাথে কাটানো কিছু মুহূর্ত, আকাশের স্মৃতি আয়াতকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বারবার আকাশে বলা কথাগুলো তার কানে বাজতে থাকে, কিন্তু স্মৃতির পাতায় কিছুই স্পষ্ট না তার। এ কোন গোলক ধাঁধায় আটকে গেছে সে বুঝতে পারছে না। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে আর এসবই ভাবছে। কোমরে কারোর শক্ত হাতের বাঁধনে আয়নায় তাকাই আয়াত। ইলাপ আয়াতের কাঁধে চিবুক ঠেকিয়ে আয়নায় তার দিকে তাকিয়ে আছে। আয়াত তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। আয়াত এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইলাপ আয়াতের কাঁধে নাক ঘষতে ঘষতে বলে ওঠে, আমার সাথে কথা বলো হায়াতজান, সারাদিন এভাবে মন খারাপ করে থাকলে হবে? আয়াত কোনো প্রত্যুত্তর না করে ইলাপের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইলাপ কিছু না বলে হাত বাড়িয়ে আয়াতের হাত থেকে চিরুনি নেয়। এগিয়ে গিয়ে আয়াতের মাথায় চিরুনি ঠেকায়। আয়াত বাধা দিয়ে সরে যেতে যেতে বলে ওঠে, আমি পারবো ইলাফ। ইলাপের মুখে ফুটে ওঠে এক চওড়া হাসি। আজকে 5 দিন পর তার আয়াতজান তার সাথে কথা বলেছে। খুশিতে পাগল হয়ে যাচ্ছে সে। আয়াতের চুল আস্তে দিতে দিতে বলে ওঠে, আমি জানি তুমি পারবে আয়াতজান, কিন্তু আমাকে করতে দাও। আয়াত আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইলাপ মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। আয়াতের অত্যাধিক লম্বা চুল হওয়ার দরুন ইলাপের কিছুটা বেগ পেতে হচ্ছে, তবুও নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে। সামনে থাকা দুভাগ চুল নিয়ে পিছনের দিকে হেয়ার ক্লিপ লাগিয়ে দেয় ইলাপ। বাকি চুলগুলো ছেড়ে দেয় পিঠে। চিরুনি রেখে নাক ডুবায় আয়াতের লম্বা কেশরাশিতে। প্রাণ ভরে শ্বাস গ্রহণ করে সে। তোমার এই চুলগুলো আমার ভীষণ পছন্দের আয়াতজান। চুলে নাক ডুবিয়েই বলে ওঠে ইলাপ। আয়াত ছোট্ট করে উত্তর দেয়। আয়াতের কিছু একটা মনে পড়ে যায়। তুমি আমায় মারলে আকাশ ভাইয়া। এই চুপ, একদম চুপ, কান্না করবি না। মাথাটা এখন গরম আছে, পরে আরো 2-3টা লাগিয়ে দিব। আমি মাকে বলবো তুমি আমাকে মেরেছো। বল বল, যাকে ইচ্ছা তাকে বল। তার আগে আমাকে বল, তোর চুলগুলো কেটে ছোট করে ফেলেছিস কেন? আমি তো কাটিনি, বিশ্বাস করো আকাশ ভাইয়া, মা আমাকে কেটে দিয়েছিল। আকাশ এগিয়ে এসে চাঁদের দুবাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর যদি কখনো চুল কেটেছিস সেদিন তোর খবর করে দিব, বলে দিলাম। চাঁদ ছলো ছলো চোখে তাকায় আকাশের দিকে। আর কাটবো না আকাশ ভাইয়া। আকাশ জড়িয়ে ধরে চাঁদকে। সরি রে, মারতে চাইনি, কিন্তু তুই এমন কাজ করে বসে থাকিস, নিজের রাগ সামলাতে পারি না। তুই জানিস তোর এই লম্বা চুলে তোকে ঠিক কতটা সুন্দর লাগে? একেবারে স্বর্গের অপ্সরা মনে হয়। আর কখনো কাটবি না, কেমন? চাঁদ ছোট্ট করে উত্তর দেয়। ঠিক আছে। আয়াতের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার মানে কি এ কারণে সে কখনো চুল কাটতে চাইতো না? যখনই ভাবতো চুলগুলো আরেকটু ছোট করে নিবে, তখনই কেমন যেন হাসপাস করতো তার অন্তর। মন সায় দিত না তার। আয়াতের নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। কিছুই বুঝতে পারছে না সে কি করবে, কি করা উচিত তার। এভাবেই অতিবাহিত হয় আরো 3 দিন। হয়েছে তোমার আয়াতজান, চলো তাহলে। ইলাফের ডাকে পিছু ফিরে তাকাই আয়াত। ইলাফ একটা হোয়াইট শার্ট সাথে কালো ফর্মাল প্যান্ট পরেছে। ঘাড় ছুঁইছি, লম্বা চুলগুলো পেছনের দিকে ফেরানো, কয়েকটা মসৃণ চুল কপালে গড়াগড়ি খাচ্ছে। এক হাতে একটা মোটা ডায়ালের ঘড়ি, অপর হাতে একটা সিলভার ব্রেসলেট। ব্যাস, এতে মারাত্মক সুদর্শন লাগছে তাকে। চোখ ফেরানো দায়ী হয়ে পড়েছে। আয়াত তাকিয়ে থাকতে থাকতে কখন যে ইলাপ তার একদম কাছে চলে এসেছে সে খেয়াল নেই তার। ইলাপ আয়াতের কোমর জড়িয়ে ধরে কপালে গালে চুমু খায়। আয়াতের একটা হাত নিজের হাতের মুঠোর সামনে আনে, হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার হৃদয়ে রানী।
ইলাফের এমন উক্তিতে আয়াত কিছুটা লজ্জা পায়। আয়াতের পরনে একটা সাদা লং কুর্তি, সাথে কালো ম্যাচিং প্যান্ট, ঠিক ইলাপের সাথে মিল রেখে পরা। মূলত ইলাপি তাকে এগুলো পরতে বলেছিল। লম্বা চুলগুলো ছেড়ে রাখা, সামনে থেকে কয়েকটা ছোট ছোট চুল গালে কপালে গড়াগড়ি খাচ্ছে। এতে সে ইলাপের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। আয়াত মাথা নুয়ে বলে ওঠে, চলুন। দুজনেই বেরিয়ে পড়ে। দরজার কাছে যেতেই আয়াতের মনে পড়ে কিছু একটা রেখে এসেছে সে রুমে। ইলাফ, আপনি যান, আমি এক্ষুনি আসছি। জলদি এসো আয়াত জান। বলে নেমে পড়ে ইলাফ। আয়াত ভিতরে ঢুকে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নেয়, উল্টে পাল্টে দেখে নেয় একবার, কিছু একটা বলে উঠে বিড়বিড় করে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নেয় মূল্যবান জিনিসটি। এরপর সেও বেরিয়ে পড়ে রুম থেকে। জঙ্গল থেকে কিছুটা দূরে ছোট্ট একটি নদী আছে। নদীর পাড়ে ঘুরতে এসেছে দুজনে। আজ সারাদিন মনমারা হয়ে থাকে, ঠিকভাবে কথা বলে না। তাই ইলাফ ভেবেছে তাকে একটু ঘুরিয়ে নিয়ে যাবে, যাতে একটু মন ভালো হয়ে যায় তার। কিন্তু আয়াত কোথাও যাবে না, জানিয়ে দিয়েছে। ইলাপ নাছর বান্দা, সে যখন বলেছে যাবে তার মানে যেতেই হবে। ইলাপের এমন খামখেয়ালি আচরণে আয়াত কিছুটা বিরক্ত হয়। আয়াতের ইচ্ছে নেই, তাও কেন তাকে জোর করছে। কিন্তু ইলাপের কথার অবাধ্য হওয়ার সাহস নেই তার। তাই সে বলেছে কাছে কোথাও সুন্দর নিরিবিলি জায়গা থাকলে তাকে নিয়ে যেতে। দূরে কোথাও যেতে ইচ্ছুক নয় সে। তাই ইলাপ তাদের বাসা থেকে অল্প দূরত্বে একটি নদীর পাড়ে নিয়ে এসেছে আয়াতকে। উদ্দেশ্য একটাই, তার আয়াত জানে মন ভালো করা। গাড়ি থেকে নেমে আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে জায়গাটা। নিরিবিলি একটা জায়গা, মানুষ যাতায়াত একদম নেই, না থাকারই কথা। এই নির্জন জঙ্গলের ভিতর নদীর তীরে কে আসবে? কিন্তু জায়গাটা অত্যাধিক সুন্দর, মনোরম পরিবেশ। নদীর বুক থেকে ভেসে আসা হাওয়ায় ক্ষণিকেই মন সতেজ প্রফুল্ল হয়ে ওঠে। নদীর উল্টো পাশে সুবিস্তীর্ণ সবুজ মাঠ, চারিদিকে পাখির ডাক আর নদীর পানির মৃদু কোলাহল। সবুজ মাঠের অদূরে গিয়ে মিলিত হয়েছে সুবিস্তীর্ণ আকাশ। চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আয়াত। ইলাপ এসে আয়াতের পাশে দাঁড়ায়। কেমন লাগছে আয়াত জান? আয়াত তাকায় ইলাফের দিকে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে বলে ওঠে, ভালো। এরপর আবার চোখ রাখে নদী মাতৃকার উপর। ইলাফ হেসে এগিয়ে যায় গাড়ির দিকে, বের করে আনে কয়েকটি চকলেট, সাথে 2টা সূর্যমুখী ফুল। এগিয়ে যায় আয়াতের পাশে। এই নাও আয়াত জান। আয়াত তাকায় ইলাফের দিকে, তার দিকেই হাত বাড়িয়ে রেখেছে, হাতে ধরে রাখা সূর্যমুখী ফুল। আয়াত চোখ রাখে ইলাফের চোখে। সূর্যমুখী ফুল এখন আর আমি পছন্দ করি না ইলাফ। আয়াতের এমন বিষাদময় কণ্ঠে চোখ ছোট ছোট করে তাকায় ইলাফ। আমি জানি তোমার মন খারাপ দেখে তুমি এই কথাটা বলছো। সব ঠিক হয়ে যাবে আয়াত জান। আয়াত কণ্ঠে দৃঢ়তা এনে বলে ওঠে, প্রয়োজন নেই ইলাফ, বারবার এক কথা রিপিট করতে চাই না। বলেই অদূরে আকাশে পানে চোখ রাখে। আয়াতের আজকাল আকাশের দিকে তাকিয়ে থাকতে কেমন যেন এক ভালো লাগা কাজ করে। তার বারবার মনে পড়ে যায় ডায়েরিতে লেখা আকাশের কথাগুলো। সত্যি তো, আকাশ চলে গিয়েও কেমন যেন তাকে ছায়ার মতো আগলে রাখছে। বলেছিল সে আগলে রাখবে, কথা রেখেছে সে তার। মৃদু হাসির ঝলক ফুটে ওঠে আয়াতের অধর জুড়ে। তৎক্ষণাৎই তা আবার মিলিয়ে যায় বিষণ্ণতায়। ইলাপ চেয়ে চেয়ে দেখছে তার আয়াত জানকে। এই মেয়ের মতিগতি কিছুই ঠাউর করতে পারছে না সে। ইলাপ ফুলগুলো একটা শেকড়ের উপর রাখে, সাথে চকলেটগুলো। এরপর আয়াতের আরো কিছুটা কাছে এসে দাঁড়ায়। আয়াত জান। ইলাপ ফিরে আয়াতের দিকে। আয়াতও ফিরে তাকায় ইলাফের পানে, চোখ রাখে ইলাফের চোখে। তোমাকে দেখার পর বুঝলাম হতে পারে একটা মানুষও কারো দুনিয়া। একটা মানুষের জন্য আর একটা মানুষ উন্মাদ হতে পারে, পাগল হতে পারে, পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে আয়াত জান। আর তাকিয়ে আছে, কিছু বলছে না সে। হঠাৎই আয়াতের চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, পিছিয়ে যেতে থাকে সে। ইলাপ অবাক হয়ে তাকিয়ে থাকে আয়াতের দিকে। কি করছো আয়াত জান? পড়ে যাবে তো। আয়াতের কোনো হেলদোল নেই। সে ইলাপের থেকে প্রায় 3 হাত পিছিয়ে যায়। এরপর থেমে গিয়ে নিজের হ্যান্ডব্যাগ থেকে কিছু একটা বের করে ইলাপের দিকে। বন্দুক। নিজের ভুরুদয় কুঞ্চিত করে তাকায় ইলাপ হাতের দিকে। আপনার খেলা শেষ ইলাফ, আপনাকে আর কারো জীবন নিতে দিব না আমি। পারলে ক্ষমা করে দেবেন আমাকে।
ইলাফ আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে জানে তার আয়াতজান তার সাথে মজা করছে। তার আয়াতজান তাকে নাকি গুলি করবে। তার বাচ্চা আয়াতজান কখন কি করে নিজেও জানে না।